নো ইয়োর নেভারের উদ্যোগে তালাশনামা দ্য কোয়েস্ট উপন্যাস নিয়ে প্যানেল ডিসকাশন। শনিবার বিকালে আলিপুর জেল মিউজিয়ামে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপন্যাসটির লেখক ইসমাইল দরবেশ, উপন্যাসটির ইংরেজি অনুবাদক ভি রামাস্বামী, ফুরফুরা শরীফের পীরজাদা উজাইর সিদ্দিকী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা নীলাঞ্জনা গুপ্তা। এই অনুষ্ঠানের সঞ্চালক এবং সূত্রধর হিসাবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপিকা অন্তরা মুখার্জি। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান। Newspaper often calls it heritage walks, but we prefer to call it neighborhood walks. The reason being that not all places may have, like this place has a historical value and a heritage value. আর আমরা জানি যে গত 10 বছরে বা এক দশকে কিরকম ভাবে হোয়াটসঅ্যাপ নির্ভর একটা জীবন হয়ে গেছে। সবকিছু আমরা হোয়াটসঅ্যাপ থেকে শিখি, যেটাকে আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলি। তার ফলে আমরা যে মতামতগুলো গঠন করছি, যা চিন্তা ভাবনা করছি, সেটা খুবই প্রভাবিত হয়। তো তখন আমাদের মনে হলো যে বই পড়াতে ফেরত যাওয়া দরকার, এবং এই জন্যই দরকার যে আবার আমাদের রাজ্যে লাইব্রেরির অভাব নেই। আমাদের একেবারে কাছেই ন্যাশনাল লাইব্রেরি, কিন্তু এখন লাইব্রেরি যাওয়া মানে একটা বড় ঝক্কি, মানে বই পাবো কিনা, বই কে খুঁজে দেবে, এরকম নানান সমস্যা। আবার ডিজিটাল বইও কিছু পাওয়া যাচ্ছে। I am very proud to say that I am associated with Know Your Neighbor and I am being able to make some kind of contribution. যখন তালাশনামা উপন্যাসটি আমার হাতে আসে, তখন তালাশনামা পড়তে পারবো কিনা একটু শারীরিক অসুবিধা ছিল, কিন্তু বইটাকে হাতে নেওয়ার পর থেকে তালাশনামা আমি নামাতে পারিনি। আপনাদের সকলকে আমার এই পোডিয়াম থেকে আবেদন, আপনারা তালাশনামা পড়ুন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে খুবই আনন্দের একটা দিন যে তালাশনামা উপন্যাসটি পাঠক গ্রহণ করেছেন। নো ইয়োর নেইবারের যে কার্যক্রম আমি দেখলাম, যে তারা যেভাবে ঠিক নিচল লেভেলের কাজ করছেন, সাধারণ মানুষের সাথে নিয়ে ঘিঞ্জি পরিবার নিয়ে কথা উঠলো, বস্তি নিয়ে কথা উঠলো। আমাদের স্যার বললেন যে যার কোনো ঐতিহাসিক হেরিটেজ নেই, কিন্তু তাদের নিয়েও কাজ করার যে প্রসঙ্গ উঠলো, সেটা ঠিক ওই আয়াতের ওই কথার সাথেই যেন আমি একটা সাদৃশ্যতা খুঁজে পেলাম। নো ইয়োর নেইবার, এখানে আমি দেখেছি, আমি অনেক সভা সমিতি করি, সেখানেও একটা সাবজেক্ট থাকে সম্প্রীতি সভা, কিংবা ধর্মনিরপেক্ষতা কিভাবে আরো প্রসার ইত্যাদি। তো আমার মাঝে মধ্যে প্রশ্ন ওঠে নিজের কাছে যে সম্প্রীতির দায়টা কার? সম্প্রীতির দায় কিন্তু উভয়ত হওয়া দরকার, এবং যারা মেজরিটি কমিউনিটি তাদেরই কিন্তু একটু বেশি করে সম্প্রীতির দায়টা নেওয়া উচিত। কিন্তু এখানে উল্টোটা হয়, আর যতগুলো সভা আমি দেখেছি কোনোটাই মেজরিটি কমিউনিটির দ্বারা আয়োজিত হয়নি, সবগুলি মাইনরিটি কমিউনিটি করে। হয়তো তাদের একটু দায় আছে, সম্প্রীতিটা তাদের খুব বেশি প্রয়োজন। সত্যি আমাদের দেশ ভাগ হয়েছে, বাঙালিরা দুভাগে ভাগ হয়েছে, এবং বাংলাদেশ হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে। আমাদের মিডিয়া তা কখনোই যে বাঙালিরা এখানে রয়ে গেল, ভালো বাঙালিরা তো চলে গেলেন ওপারে, ওয়াকিল আহমেদ, তারপর সাফাত ওসমান, আরো অনেক লোক চলে গেলেন ওপারে। এখানে একটা শূন্যতা থেকে গেল বাঙালি মুসলমানদের মধ্যে। বর্তমানে তাদের সংখ্যা 3.5 কোটি, মানে এমন সংখ্যা বহু দেশেও নেই। কুয়েত বা সিরিয়া এসব কান্ট্রির কথা ধরুন, এত সংখ্যা নেই সেখানে। তো এদের কোনো পরিচিতি উঠে আসতো না, বাংলা মিডিয়ায় থাকতো। আপনারা জানেন যে আনন্দবাজার, আমি নাম করেই বলছি, যুগান্তর তখন ছিল, এখন নেই, অন্যান্য পত্রিকা, তাদের 4 লাইনের খবর একটা ঈদে বেরোতো। আমাদের ইসমাইল ভাই বলছিল যে ঈদ শান্তিতে, 4 লাইনের খবর, অর্থাৎ ঈদে যেন অশান্তি হওয়ার এই কথা ছিল, শান্তিতে হয়ে গেছে। তো সেই জিনিসটা আমরা কলম বের হওয়ার পর অনেকটাই কেটে গেছিল। আর প্রতিদিন পত্রিকার সম্পাদক ছিলেন অঞ্জন বসু, তিনিও খানিকটা এইসব নিয়ে লিখতেন। কিন্তু আমি দেখেছি যে মিডিয়াতে, সিনেমাতে কোথাও বাঙালি মুসলিম সম্প্রদায় উঠে আসে না। আর মুসলিম বলতে অনেকেই মনে করেন যে কলকাতার মুসলিম, কিন্তু কলকাতায় তো খুব বেশি মুসলিম নেই। আমি যদি উর্দু ভাইদের কথা ধরি, আমাদের যারা উর্দু মুসলিমরা আছেন, সেন্সাস অনুযায়ী তারা 25 বা 26 লাখের বেশি নয়,
বাকিরা সবাই বাঙালি মুসলিম। এটা সেন্সাসের কথা বলছি। কিন্তু কলকাতার মুসলিমরা যেহেতু খুব সরব, তারা যেহেতু অনেক কন্ট্রিবিউট করেন অনেক ক্ষেত্রে, তাই আমরা দেখেছি যে তাদেরকেই মুসলমান বলে মনে করা হয়। বাঙালি মুসলমানের চিত্রটা খুব বেশি আসে না। আবুল খায়ের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।